কতজন এই আলোচনা শুনতে পারবেন জানি না, কারণ সন্ত্রাসীরা ইন্টারনেট কানেকশন সারা দেশে বিচ্ছিন্ন করে রাখছে। তো সেই বাস্তবতাকে সামনে রেখে আলোচনা করি। তো আজকে আলোচনা করব হচ্ছে সংহতি জানানোর ব্যাপারটা নিয়ে। কোটা আন্দোলনে সংহতি জানানো, স্পেশালি প্রাইভেট ভার্সিটির যে একটা অংশগ্রহণ, সলিডারিটি এবং এঙ্গেজমেন্ট, ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি আমরা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখানে যাওয়ার আগে কারা সংহতি জানায় নাই, জানাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করি। তো এখন তো ব্যাপারটা হচ্ছে যে অন্য সময়, বছরের অন্য সময়গুলোতে আরো এর আগে কোটা আন্দোলন হয়েছে, ছাত্র নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক অরাজনৈতিক সে আলোচনা পরে আসতেছি। তো সেগুলো তো অতীতে দেখা গেছে যে অলমোস্ট কেউই সমর্থন করে না, সংহতি জানায় না, বিশেষ করে চামবাজগুলো। তো এইবার এসে, কারণ ওরা সমর্থন জানায় কেন, কারণ অন্যান্য সময় তাদের জন্য সমর্থন জানানোটা, সংহতি জানানোটা কিছুটা কঠিন, যে সরকারের রোষানলে পড়বে, এই কারণে কিছুটা কঠিন। আচ্ছা, এবার এসে ঘটনা উল্টা হয়ে গেছে, এবার বরং সংহতি না জানানোটা কঠিন হয়ে গেছে, কারণ এত বেশি মানুষ অলরেডি চাপে পড়ে সংহতি জানাইতে বাধ্য হয়েছে। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, চাপে পড়ে সংহতি জানাইতে বাধ্য হয়েছে। এই চামবাজগুলো কখনো সংহতি জানানোর ন্যূনতম ছাড় দেয়া, ন্যূনতম রিস্কে নেয়া, একটা হালুয়ার ভাগে একটা কামড় এরা হইতেছে কম্প্রোমাইজ করতে রাজি না, রাইট? তো সংহতি জানাইলে যদি কোনো একটা শোতে ডাক না পায়, সংহতি জানাইলে যদি কারো বিরাট ভাষণ হয়, এই কারণে, এই ভয়ে তৃতীয় বাচ্চা ভাব বাচ্চা ওরা কথা বলবে না। তো এইবার এসে ব্যাপারটা এমন বাসাদার উল্টে গেছে, এত মানুষ সংহতি জানাইছে, উইচ ইজ এ গুড থিং। চাপে পড়ে হোক, চাপে না পড়ে হোক, সে আলোচনা যদি ডিস্টিংশন সরেও রাখি, সে এই মুহূর্তে বরং সংহতি না জানানোটা অতিগত কঠিন। তাহার মধ্যেও দেখেন আপনারা কারা কারা সংহতি জানাচ্ছে না। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, এরা তো হইতেছে এখন গোলামের জীবন বেছে নিছে, এরা সরকারি এমপি হয়ে গেছে, এরা সংহতি জানাচ্ছে না, সারপ্রাইজ আস। তারপর হচ্ছে ইয়াহিয়া আমিন, সুলাইমান সুখান, এরা সংহতি জানাচ্ছে না। তো ইয়াহিয়া আমিন তো প্রতারক, উনি এতদিন কোন রকমের প্রতারণার পরও পডকাস্ট করে খাচ্ছেন, কিন্তু এখন সংহতি জানাইলে সাথে সাথে একটা ডিউ হয়ে থাকা দীর্ঘদিনের তদন্ত শুরু হয়ে জেলে ঢুকাই দিবে, এই কারণে বাটপাড়ির খেসারত হিসেবে মুখ বন্ধ রাখছে সে। আর সুলাইমান সুখন তো এখন সরকারি করে খায়, বেঁচে খায়, সরকারি প্রজেক্টই হইতেছে রুজি, স্বাধীনতার প্রশ্নই ওঠে না, এখন গোলাম, আরেক গোলাম। আর জাফর ইকবাল হইতেছে স্বেচ্ছায় হইতেছে সংহতি, সে জানাবেই না, সে তার কোনো, সে অবসরে চলে গেছে, তার চাকরি বাকরির ভয় নাই, কোনো কিছুর ভয় নাই, সে যদি সংহতিও জানায় তাতেও সরকার তার উপর রুষ্ট হবে না, কারণ এই পরিমাণ সার্ভিস দিছে, পুটু সার্ভিস দিছে, যে ওনার কোনো কিছুর ভয় নাই, তাও সে সংহতি জানাবে না। এটা হইতেছে আরেক অবসরপ্রাপ্ত বিকৃত ধিকৃত দালাল কিসিমের। আচ্ছা, এদেরকে নিয়ে কথা বললাম, এবার কারা সংহতি জানাচ্ছে সেটা নিয়ে দেখি। এগেন সবাই সংহতি জানাইছে। যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, যে প্রাইভেট ভার্সিটির ছেলেরা সংহতি জানানোর ব্যাপারটা, এইটা ইউনিক না, মানে প্রাইভেট ভার্সিটির ছেলেরা যেমন কোটা আন্দোলন, এটা তো সবার জন্য আন্দোলন, দেশের সকল নাগরিকের জন্য একটা রেলেভেন্ট আন্দোলন, কিন্তু আমরা জানি বাস্তবতা হচ্ছে প্রাইভেট ভার্সিটির ছেলেরা সেইভাবে সরকারি বিসিএস চাকরিগুলোতে আগ্রহী না। খুবই কম্পিটিটিভ পরীক্ষা হয় এবং ওইটার একটা আলাদা, কি বলে, মানে ওটার একটা লাইফ স্টাইল আলাদা, ওইটার একটা জগৎ আলাদা, রাইট? সো ওরা ওইটাতে আগ্রহী হয় না। স্টিল তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, তার মানে তারা এখানে সেলফ পেটি ইন্টারেস্ট দ্বারা মোটিভেটেড হয় না, বিগার ইন্টারেস্ট, বিগার কজ, বিগার ভ্যালুজের জন্য ওরা মাঠে নামছে। এই জিনিসটা আমরা ইয়েতেও হয়েছে, কি বলে, আপনার যখন এই চোর সরকার যখন ভ্যাট বৃদ্ধি করছিল প্রাইভেট ভার্সিটির ছেলেদের টিউশন ফির উপর, আজকে থেকে 7-8 বছর আগে, চুরির জন্য আরো কিছু রাস্তা যখন খুলছিল, তখন প্রাইভেট ভার্সিটির ছেলেরা আন্দোলনে নেমে আসছিল। তো সেটা কিন্তু সরকারি ভার্সিটির ছেলেদের জন্য কোনো আন্দোলন ছিল না, মানে ছিল না, কোনো ইস্যু ছিল না, এটা প্রাইভেট ভার্সিটির ছাত্রদের জন্য ইস্যু ছিল, তাদের প্রাইভেট ভার্সিটি অনেক টাকা দিয়ে পড়তে হয়, সেখানে ব্যাট বসাইছে। তখন কিন্তু ঢাকা ভার্সিটি সেই আন্দোলনে অংশ নিয়েছিল, তখন নূর আলোচনা ছিল, নূরের নেতৃত্বে বিভিন্ন দল নিয়ে আসছে এরকম। না, সেটা খুব একটা আউটসাইড বক্স কোনো, মানে আলোচনার জন্য কোনো বিষয় না, কারণ ঢাকা ভার্সিটি বা পাবলিক ভার্সিটি গুলা হইতেছে আন্দোলন, এটা তাদের কালচার, একটা যে কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করা, রাইট? সো সেটা নাথিং আউটসাইড দ্য বক্স। ইয়েস, এটা প্রাইভেট ভার্সিটি একটা আন্দোলনে তারা সংহতি জানাইছে, কিন্তু আমি এই ইকুইভ্যালেন্সটা এই কারণে টানতে যাচ্ছি না, প্রাইভেট ভার্সিটির ছেলেরা কিন্তু এই আন্দোলনে গিয়ে অভ্যস্ত না, আন্দোলন করে অভ্যস্ত না, নিজেদের দাবির জন্য না, সরকারের বিরুদ্ধেও না, বিপক্ষেও না। সেইখানে তারা নিজেদের দাবি তো দূরের কথা, অন্য একটা দাবি যেটা তারা সুবিধা হয়তো নিবে না, ভোগ করবে না হয়তো বা ফর দ্য মোস্ট পার্ট, এবং যারা এই ধরনের আন্দোলন করে অভ্যস্ত না, যারা সরকার বিরোধী অবস্থান বা আন্দোলন দাবি দেওয়া করে অভ্যস্ত না, মায়ের পিঠ খাওয়ার সাথে তো অভ্যস্ত নাই, এই ধরনের পরিবেশ পরিস্থিতির সাথে তো অভ্যস্ত নাই, তারা কি পরিমাণ তাদের বাইরে গিয়ে
এখানে আন্দোলনে জীবন দিচ্ছে, রাইট? সো এটা আমি জাস্ট এই ডিস্টিংশনগুলো আলোচনা করে এটা বোঝানোর জন্য যে এটা কিন্তু একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনাল ব্যাপার, এই প্রাইভেট ভার্সিটির ছেলেরা যেভাবে করে আন্দোলনটা করতেছে এবং জীবন দিচ্ছে। এবং আমি খুব অবাক হয়ে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম যে রিক্সাওয়ালা মামারা, অনেকগুলো রিক্সাওয়ালা মামা এরকম একসাথে তারা স্লোগান দিচ্ছে যে কি জানি, মানে ছাত্ররা আমরা তোমাদের সাথে আছি। এই জিনিসটা ইন্টারেস্টিং এই কারণে যে রিক্সাওয়ালাদের সাথে সবচেয়ে বেশি বচসা হয় কাদের? ছাত্রদের। ছাত্ররা সবচেয়ে বেশি রিক্সায় চড়ে ডেইলি বেসিসে মোস্ট ফ্রিকুয়েন্টলি, এবং ছাত্রদের সাথে গন্ডগোল হয়। এবং বাংলাদেশের ছাত্ররা এরা তো হইতেছে ভাড়া টাড়া মেরে দেয়, কত ঘটনা এরকম নিজের চোখে দেখছি, রিক্সাওয়ালার ভাড়া মেরে দিচ্ছে, সারাদিন রিক্সাওয়ালাকে ঘুরে এসে ভেঙে গেছে। তো বাংলাদেশের বেশি যেহেতু অসৎ চরিত্রের, আর এমনিতেও ভাড়া নিয়ে গন্ডগোল থেকে মানে ডেইলি বেসিসে রিক্সাওয়ালাদের সাথে ছাত্রদের গন্ডগোল লেগেই থাকে। এবং আপনার এই যে দোকানপাটে যে কারণে যেটা হয় যে গ্রোসারি স্টোর বলতে ইয়েতে আর কি, ধরেন নিউ মার্কেটে বা বাংলা বাজারে বা এগুলাতে ছাত্রদের সাথে কিন্তু সংঘর্ষ হয় কিছুদিন পর পর, এবং ছাত্রদেরকে প্রচুর মারপিট করে দোকানদাররা, কারণ ছাত্রদের সাথে তাদের প্রচুর হয়, কেনা বেচা নিয়ে দ্বন্দ্ব হয়। সো রিক্সাওয়ালা, তারপর দোকানদার, বাস ড্রাইভার, হেল্পার, এদের সাথে কিন্তু ছাত্রদের মারাত্মক রকম বচসা লেগে থাকে, সুযোগ পেলে বরং মাইট দেয় একদল আরেকদলকে। সেইখানে রিক্সাওয়ালা মামারা বলতেছে আমরা ছাত্রদের সাথে আছি, ছাত্র আন্দোলনে তাদের সাথে সংহতি জানাচ্ছি। এটা আমার কাছে আরেকটা এক্সেপশনাল ব্যাপার মনে হয়েছে। তো এই আন্দোলনটা এবার একটা এক্সেপশনাল রূপ ধারণ করছে। 50-এর ঊর্ধ্ব শতাধিক ছাত্রকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আরেকবার বলতে চাই, 1952 সালের মাত্র 7-8 জন লোককে গুলি চালাইছে সরকার, সেটার জন্য এখনো ফুপে ফুপে কান্দে এবং এই চেতনাবাদগুলা ভং ধরে যে মুক্তিযুদ্ধের চেতনার গল্প বলে। আর এই যে সরকার নিজের ভাষাভাষী লোক, নিজের কালচারের লোক, পাকিস্তান তো আমাদের ভাষাভাষী লোকজন ছিল না, আমাদের কালচারের লোক ছিল না, দুইটা ভিন্ন ভূখণ্ড, ভিন্ন কালচার। সেইখানে তারা আমাদের প্রতি না যতটুকু হস্টাইল ছিল, সেইখানে হিয়া পদত্যাগ করছে। শেখ হাসিনা কি পদত্যাগ করতেছে? শেখ হাসিনা কি পদত্যাগ করবে? সো এরা সকল মাত্রা ছাড়াই গেছে, এই জুলুম নির্যাতকরা একদিকে সকল মাত্রা ছাড়াই গেছে জুলুম নির্যাতনের, অন দ্য আদার হ্যান্ড এই আন্দোলনটাও অনেক মাত্রা ছাড়াই গেছে, অনেক এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি রূপ ধারণ করছে নানানভাবে। পেটি কিছু সাইড যেরকম আলোচনা করলাম যে রিক্সাওয়ালারা সংহতি জানানো, প্রাইভেট ভার্সিটির ছেলেরা সংহতি জানানো, জীবন দেয়া, ওটা তো আর পেটি ব্যাপার না, কিন্তু বিগার পিকচারে এগুলো আলোচনার জন্য অত মেজর কোনো বিষয় না, কিন্তু দৃষ্টি কাটতেছে, মুগ্ধ করতেছে। তো দেখা যাক এই আন্দোলন কোথায় যায়। আমি মনে করি না এই স্বৈর শাসক, এই লোভী, আরেকটা পয়েন্ট আলোচনা করে শেষ করি, রাইট? সো এই যে দেখেন, এখানে অনেকে বলে যে এখানে রাজনীতির আলাপ জানি না ঢোকে, তারপর সরকারের পতন চাওয়া ঠিক হবে না, শেখ হাসিনার পতন চাওয়া ঠিক হবে না, তখন এটাকে রাজনৈতিক একটা, দেখেন মানে আপনারা এত রাজনীতি ঢোকানি এত ভীত কেন? তারা তো রাজনীতি ঢোকানি এত ভীত না। সরকার তো অবলীলায় রাজাকার বলে দিচ্ছে, সরকার তো অবলীলায় বিএনপি জামাত বলে হইতেছে দমন নিপীড়ন চালাইতেছে। এবং যখন এটার মধ্যে রাজনীতি ছিল না, তখন কি সরকার আপনাদের উপর দমন নিপীড়ন চালানি আন্দোলনকারীদের উপর? না, সরকার যখন দমন নিপীড়ন চালানোর, তখন গিভ দ্য নেম এ ডগ এন্ড হ্যাং ইট, ওই তরিকা চলতেছে। যখনই সরকার হইতেছে করবে, হামলা করবে, তখনই জামাত বিএনপি সরকার বিরোধী বলে হামলা করতেছে। তো তাহলে আপনাদের এত ভয় কেন? আপনি এটার মধ্যে রাজনীতি থাকুক বা না থাকুক, সরকার এটাকে ব্যবহার করবে, তাহলে আন্দোলনকারীদের এত ভয় পাওয়ার কি আছে? নাম্বার ওয়ান, এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, শেখ হাসিনার পতন চান, আওয়ামী লীগ সরকারের পতন চান, কারণ এই সন্ত্রাসীরা যতদিন ক্ষমতায় আছে ততদিন এরা এরকম করতে থাকবে, একটার পর একটা জুলুম, নির্যাতন, নিপীড়ন। এবং এই যে দাবিটা সরকার বিরোধী দাবি যদি হয়, সো হোয়াট? সরকার নির্যাতন করলে মানুষের উপর মানুষ সরকারের বিরোধী দাবি করতে পারবে না? সেটা করলে বিরোধী দল হইতে হবে, এবং যারা বিরোধী দলে আছে তারা কি এই দেশের নাগরিক না? তাদের কি কোনো অধিকার থাকতে পারে না? তাদের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? তাদের কি কোনো দাবি থাকতে পারে না? তো এই সরকারদের, এই প্রপাগান্ডিস্টদের এবং এই বদমাইশদের এই ফাঁদে পা দিবেন না। এবং কোনটা একটা রাজনৈতিক দাবি, কোনটা একটা রাজনৈতিক আন্দোলন? আপনি সরকারের সাথে যে কোনো ক্যাপাসিটিতে যে কোনো ইন্টারাকশন, ডিলিং, দাবি চাওয়াই একটা রাজনৈতিক দাবি চাওয়া। এই যে কোটা সংস্কার আন্দোলন, এটাও কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন। আপনি ওই যে বলে সরকারের পতন চাওয়ার রাজনৈতিক, না, কোটা সংস্কার চাওয়াটাও একটা রাজনৈতিক চাওয়া। জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা দাম বাড়ছে এটা নিয়ে যদি আন্দোলন করেন, সেটাও একটা রাজনৈতিক আন্দোলন। সকল কিছু রাজনৈতিক, আপনার লাইফের প্রত্যেকটা ডিসিশন রাজনীতির সাথে সম্পর্কিত। তো তাহলে সরকার পতন চাওয়া বা শেখ হাসিনার পতন চাওয়া এটা কেন রাজনৈতিক হয়ে যাবে, রাইট? সো সকল কিছু রাজনৈতিক, এটাও রাজনৈতিক, সেটাও রাজনৈতিক। রাজনীতি নিয়ে ভয় পাবেন না, এবং নিজেরা এই কথা বলতেও ভয় পাবেন না, আশঙ্কা পিছ পাবেন না যে হ্যাঁ এটা একটা আমাদের রাজনৈতিক দাবি। ইয়াস, আমরা শেখ হাসিনার পতন চাই, আমরা আওয়ামী লীগ এই সরকারের, এই ভোটবিহীন সরকারের পতন চাই, এই সরকারের পদত্যাগ চাই, এই খুনিদের পদত্যাগ চাই, এই খুনিরা হইতেছে সাধারণ ছাত্রদের খুন করতেছে, এদের আমরা পদত্যাগ চাই। এটা যদি রাজনৈতিক দাবি হয়, সো বি ইট।